প্রিয় দর্শক, গত ভিডিওতে আমরা রেমির বাবার সাথে কথা বলেছিলাম, আর আজকে আমরা কথা বলবো রেমি যাকে ভালোবেসে বিয়ে করেছিল তার সাথে। আমরা তার মুখ থেকে শুনবো রেমি কেমন ছিল বা কেনই রেমি আত্মহত্যা করলো, এবং আত্মহত্যার আগে রেমি কেনই বা ফেসবুক লাইভে এসে সবার কাছে তার দুঃখ শেয়ার করলো। সেখানে কতটা অপরাধ ছিল রেমির স্বামীর অথবা তার বাবার, বা রেমি বা কেন ছিল এতটা ডিপ্রেশনে, যেটা আমরা রেমির ভিডিওর মাধ্যমে জানতে পেরেছিলাম। সেটি হচ্ছে তার বাবা মায়ের যখন সেপারেশন হয়, দেন হচ্ছে রেমির ডিপ্রেশনটা শুরু হয়। কিন্তু আজকে আমরা তার স্বামীর মুখ থেকে শুনবো একটু ব্যতিক্রমধর্মী কথা, কেন আত্মহত্যা করেছিল, রেমি সম্পর্কে কি জানাতে চায় তার স্বামী। চলুন দেখে আসি ভিডিওটা। আসলে আমার স্ত্রী অনেক ছোট কালেই আমরা বিয়ে করেছিলাম। আমাদের সংসার মোটামুটি 10 বছরের। এখন অনেকে অনেক কথা বলছে, 10 বছরের সংসার। এছাড়াও আমার স্ত্রী মারা যাওয়ার আগে অনেক কথা বলে গেছে। দেশবাসী সবাই জানে যে কিভাবে কি হয়েছিল, মোটামুটি এক্সপ্লেন সে করে গেছে। আমি এত কিছু না বলি, কিন্তু এখন হঠাৎ করে অনেকে অনেক কথা বলতেছে, অনেক মানে আমাদের ওপর দোষ চাপাচ্ছে, কিন্তু আসলে যে কিভাবে কি হয়েছিল সেটা কিন্তু ওই বলে গেছে। এখন আমি কারো ওপর দোষ চাপাবো না, কিন্তু যারা দোষ চাপাচ্ছে তারা নিজেদের দোষ ঢাকার জন্য অন্যদের ওপরে এই দোষগুলো চাপাচ্ছে। কারণ আমি তাকে যথেষ্ট ভালোবাসছিলাম এবং এখনও ভালোবাসি। এখন ওরা তো কখনো খোঁজ নিতে আসেনি আমরা কেমন আছি, আমার স্ত্রী কেমন আছে, তারা তো কখনো খোঁজ নিতে আসেনি। ওর তো অনেক কষ্টের দিন গেছে, অনেক কষ্টে। 6 বছর থেকে 6 বছর বয়সে ওর বাবা দ্বিতীয় বিয়ে করে, তখন থেকে ওর কষ্টের দিন শুরু। এরপরে যখন আমার মেয়েটা হয়েছে, তার কিছুদিন পরেই হচ্ছে ওর মা আরেক জায়গায় বিয়ে করে। এরপর থেকে ওই মানসিকভাবে অনেক অসুস্থ হয়ে পড়ছিল। অল্পতেই অনেক চিন্তা ভাবনা করতো, অনেক বেশি চিন্তা ভাবনা করতো। এইসব চিন্তা ভাবনা জন্য আমি ওকে অনেক বলতাম যে এত চিন্তা করছো কেন, আমি আছি তো, আমি তোমার পাশে আছি, আমি থাকলে আর কি লাগবে, বাবা মা কাউকে লাগবে না তো, তুমি এত চিন্তা করো না। কিন্তু কোনো কিছুতেই ওকে আমি শান্ত রাখতে পারতাম না। এরপরেও আমি চাকরির কারণে ওকে এত সময় দিতে পারিনি। ওই আমাকে ভিডিওতে বলে গেছে যে অন্য কাউকে যদি বিয়ে করি তাকে যেন সময় দিই। আমি আরেকটু যদি সময় দিতাম তাহলে হয়তো ওই মানসিকভাবে আরও সুস্থ হয়ে যেত, স্ট্রং হয়ে যেত। ওর চিকিৎসা করাচ্ছিলাম, ওর ট্রিটমেন্টও চলছিল। হঠাৎ করে ওই বেশি মানসিক অসুস্থ হয়ে গেছিল, মানে কোনো কথাই, মানে ভালো কথা বললে ওর ভালো লাগতো না, ওই মানুষজনের সঙ্গে বেশি মেলামেশা করতে চাইতো না, একা একা চলতে বেশি পছন্দ করতো। এখন যেটা হয়ে গেছে, এখন আর কি বলবো। এটা আসলে দোয়া করা ছাড়া কিছু করার নেই। এখন আমি সবার কাছে ওর জন্য দোয়া চাইবো, যেন যেখানে গেছে সেখানে তো দোয়া ছাড়া আর কোনো কিছুই যাবে না তার কাছে। এখন আরেকটা ব্যাপার, এই যে আপনার শ্বশুর যে অভিযোগগুলো আসলে করলো, যেমন হচ্ছে লোন নেয়ার একটা অভিযোগ, তিনি বড় একটা অভিযোগ তুলেছেন এটা। তারপরে হচ্ছে তাকে শারীরিকভাবে নির্যাতন করার একটা অভিযোগ তিনি দিয়েছেন। এই ব্যাপারটা আসলে কতটুকু সত্য? না, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ একটা ফ্যামিলিতে চলতে লাগলে নিজের আপন ভাই বোনের সঙ্গেও দুই কথা হয়। সেটা আসলে ঝগড়া না, অত্যাচার না, মানসিক নির্যাতন না। যদি অত্যাচার করতাম, মানসিক নির্যাতন করতাম, তাহলে আমাদের 10 বছরের সংসার থাকতো না। আমার উপর যদি আমি যদি কোনো নির্যাতন, আমার ফ্যামিলি যদি কোনো নির্যাতন করতো তাকে, সেগুলা কিন্তু ওই বলে যেত। ওর আক্ষেপ 1-8 ঘন্টার ভিডিও ওই 4-5টা পার্টে ভিডিও করে গেছে। কোথাও কিন্তু আমি বা আমার ফ্যামিলি কাউকে বলে যায়নি এই কথা। ওই কিন্তু বারবার ওর নিজের ফ্যামিলির কথাই বলছে, কিন্তু ওর নিজের ফ্যামিলির লোকজনই আবার উল্টা আমাদের ওপর দোষ চাপাচ্ছে। এগুলো আসলে ঠিক না, এগুলো সব ভিত্তিহীন। তারপরে রেমির ভাই উনি বলল যে হচ্ছে আপনি তাকে রেখে এসেছেন ঈদের দিন ও চারঘাটে। এখন হ্যাঁ, এখন সেদিন যে ঘটনাটা ঘটছে, সেদিন ওই আমাকে বলছিল যে আমার ভালো লাগছে না এখানে, আমার খুব খারাপ লাগছে, আমি বাবার বাসায় যাব। আমি বলছি আমি রেখে আসি। ওই কয় না, আমি একাই যাব, তুমি পরে এসো। ওখানে গেছে, ওই যাওয়ার পরে ওইখানে ওর
হয়তো ওদের ফ্যামিলিতে কিছু হয়েছে কিনা আমি জানি না, ওইখানে একবার সুইসাইড অ্যাটেম্প্ট নিছে। ওইটা ওই আমাকে পরে হোয়াটসঅ্যাপে কল দিছে, হোয়াটসঅ্যাপে কল দেওয়ার পরে ওইখানে ওই ভিডিও করে আমাকে দেখাচ্ছে যে এখানে আমি ফাঁস লাগাইছি, এখন আমি ফাঁস নিব। আমি সাথে সাথে ওর চাচাতো ভাই ছিল পাশের বাসাতে, এই চাচাতো ভাইকে আমি বললাম, চাচাতো ভাই সাথে সাথে কিছুক্ষণ পরেই গেল, যায়টায় দেখছে ওইখানে ঝুলছে। ওই সাথে সাথে ওইখান থেকে নিয়ে বাসায় নিয়ে গেলে, নিয়ে যায় শোয়াইছে, শোয়াই টোয়াই খাওয়ায় টাওয়ায় ওকে ইস্টাবলিশড করছে। পরে আমি বাসায় খাওয়া দাওয়া করে আমি বিকালে আবার ওখানে গেলাম, যাওয়ার পরে ওকে অনেক বোঝানোর চেষ্টা করছি, ওই বুঝতেছিল। হঠাৎ করে ওর মাথা আবার বেশি খারাপ হয়ে গেছে, কারণ ওর মাঝে মাঝে যখন শরীর খারাপটা বেশি করে তখন ওই কারো কন্ট্রোলেই থাকতো না। পরে ওর দাদিরা বোঝানোর চেষ্টা করছে, বোঝেনি। ওর বড়ম্মা ছিল, যেটা মানে ওর ওর যে বড়ম্মা বোঝানোর চেষ্টা করছে, ওই বুঝেনি। পরে শেষমেশ ওই খুবই এক্সাইটেড হয়েছিল। আমি বলছি যে আমি থাকি, নাইলে রাত্রে আমি এখানে থাকি, কারণ না আমি তোদের কাউকে এখানে আমি সহ্য করব না, যদি থাকিস আমি যে কোনো জায়গায় আমি আশপাশে যে গলায় দড়ি দিব আমি। পরে আমি বুঝাই টুঝাই রেখে চলে আসতে লাগছিলাম, পরে ওই থাকবে না। এরপরে আমাকে আবার, ওর ভাই ছিল না, ওর ভাই ছিল বাইরে, ওইখানে ওর দাদি ছিল, ওর ভাই আবার ফোন দিছে যে ভাই তাড়াতাড়ি বাসায় যান, আপু আবার কেমন করছে। আবার গেছি, যাই দেখছি আবার পাগলের মতো করছে। আমি পরে বলছে যে আমি এখানে থাকবো না, আমি চারঘাট যাব, আমি চারঘাট যাব। আমি কই চারঘাট কেন যাবো, তাহলে এশাকে নিয়ে আসি, আমার মেয়েকে নিয়ে আসি, একবারে তিনজন চলে যাই। কয় না আমি ওইখানে কাউকে অ্যালাউ করবো না, আমি একা একা থাকলে আমি ভালো লাগবে। এছাড়াও এর আগেও একা একা থাকছে বাসায়, একা একা থাকলে একা একা সাজগুজ করে, ওর ভালো লাগে। আমি এত কিছু ভাবিনি। আমি যেতে যেতে ওই সন্ধ্যা 7:15 রওনা দিছি। আমি যেতে যেতেই ওর মন হালকা হয়ে গেছে, আমার সাথে হাসি খুশি করে কথা বলছে যে না কিছু করব না। আমি বলছি জান দেখো কিছু করো না, আমাকে ছুঁয়ে প্রমিস করছে আমি কিচ্ছু করব না। তখন আমার মনে তো সন্দেহ লাগছে যে তাহলে মনে হয় কিছু একটা করছে। ওই পোস্ট করছে ভিডিওটা দেখো, আমার তো কেমন সন্দেহ হচ্ছে। ওই সঙ্গে সঙ্গে হচ্ছে ভিডিওটা আমাকে ওই দেখছে, ভিডিওটা দেখার পর আমাকে বলছে ভাই চলেন চারঘাট যাই। আমি বলছি তুমি পুঠিয়া বাজারে আসো, আমি আসতেছি। ওই পুঠিয়া বাজারে আসছে, আমি বাসা থেকে মোটরসাইকেল নিয়ে আসছি। আমার মেয়ে তখনও ঘুমাচ্ছে, আমার সাথেই ঘুমাইছিল রাত্রে। ওকে নিয়ে সরাসরি চলে গেছি চারঘাট চলে যাওয়ার পরে আমার কেমন সন্দেহ হচ্ছিল, আমি বাইরে দিয়ে বেলকনি দিয়ে উকি দিছি, দেখছি ঝুলতেছে ওই। পরে বাসায় যেয়ে দেখি ভিতর দিয়ে ছিটকানো লাগানো। এরপরে পাশের দুই ভাড়াটি আমাদের কান্নাকাটিতে চলে আসছে, বাড়িওয়ালা চলে আসছে। আমরা অনেক চেষ্টা করছি, দরজা ভাঙতে পারিনি। এরপর বাড়িওয়ালা বলল যে ভাই পুলিশে ফোন দেন, না দিয়ে দরজা খুলেন না। পুলিশে 999 ফোন দিচ্ছি। পরে ওরা বলছে আপনারা দরজা খোলার চেষ্টা করেন। পরে বাড়িওয়ালা আসলো, আসার পরে একটা শাবল দিল, শাবল দিয়ে ইয়ে করে দরজাটা খুললাম। খোলার পরে এই তো লাশ নামানো। আচ্ছা, এই যে রেমির সাথে আসলে আপনার সর্বশেষ কি কথা হয়েছিল? রেমির সাথে আমার সর্বশেষ কথা হয়েছিল যে আমাকে বলছিল যে হচ্ছে, আর এর আগে ওই অনেকবার মরার কথা বলতো, সবসময় মরার কথা বলতো যে আমি বেশি দিন বাঁচবো না, ভালো থাকো তোমরা, ভালো থাকো। এর আগে থেকেই বলতো আমি বেশি দিন বাঁচবো না। আমি বলতাম কেন বলো এইসব তুমি? এখন আগে থেকেই ওই চিন্তা ভাবনা এইসব নিয়ে মরার চিন্তা অনেক বেশি করতো। এখন ওর সাথে বেশি আমার কথা হয়নি, ওই শুধু যে চারঘাট গেছিলাম ওইটুকু বলছিল। রাত্রে আবার একবার বলছিল মেয়েটাকে দেখে রাখো, ভালো থেকো। আমি বলছি এইসব কেন বলছো, পাগল টাগল হয়েছো নাকি তুমি, এইসব করো না। আবার বলছে না আমি কিছু করবো না, প্রমিস করছি তোমাকে কিছু করবো না। আমি বলছি আমি কি রাত্রে নিশ্চিন্তে ঘুমাবো নাকি না চিন্তা নিয়ে ঘুমাবো? নিশ্চিন্তে ঘুমাও, কোনো সমস্যা নেই, আমি কিচ্ছু করবো না। এই তো ক্লোজ করে দিই ভাই, শেষ। না ভাই সময় নেই ভাই, আমার অনেক বলছি, মানে আর বলার মতো নেই। আমি এই ভিডিওর মাধ্যমে সবাইকে মেসেজ দিতে চাই একটাই, কখনো আত্মহত্যা করবেন না। আত্মহত্যা মহাপাপ, এবং আত্মহত্যা কিন্তু সবকিছু সমাধান নিয়ে আসতে পারে না। আপনারা যারা ডিপ্রেশনে আছেন, কঠিন সময় পার করছেন, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, কখনোই আপনারা এই সহজ সমাধানটা বেছে নেবেন না। কারণ আপাত দৃষ্টিতে কিন্তু আত্মহত্যাকে আপনার সবকিছু সমাধান মনে হতে পারে, কিন্তু বাস্তবিকতা হচ্ছে ভিন্ন টাইপের। আত্মহত্যা কখনোই আপনার যত দুঃখ কষ্ট ডিপ্রেশনের কখনোই সমাধান হতে পারে না এই আত্মহত্যা। আশা করি আপনি যতই কষ্টে থাকেন, যতই নির্যাতিত হয়ে থাকেন, যতই আপনি ডিপ্রেশনে থাকেন, কখনোই আপনি এই ভুল পথে পা দিবেন না।